আজ আমরা বাংলাদেশে ব্রাজিলিয়ান পুঁজি বিনিয়োগের যে বিশাল সুযোগ তৈরি হয়েছে তা নিয়ে একটু গভীরভাবে দেখব। চলুন শুরু করা যাক এই কৌশলগত প্রস্তাবনার গভীরে গিয়ে। দেখুন, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিল থেকে বাংলাদেশে বিনিয়োগ এটা শুধু মুখের কথা বা কোনো স্লোগান নয়, বরং একটা পুরোপুরি কৌশলগত প্রস্তাব। আর ঠিক এই ধারণাটাকেই কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। এর মানে হল দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ হাবে ব্রাজিলিয়ান ক্যাপিটাল আর টেকনোলজি নিয়ে আসার একটা সুচিন্তিত সুযোগ তৈরি হয়েছে। আর ভাবার কারণ নেই যে এই সম্পর্কটা একদম নতুন করে শুরু করতে হচ্ছে। ব্যাপারটা মোটেও তা নয়। শুধুমাত্র ২০২৪ অর্থবছরেই ব্রাজিল থেকে বাংলাদেশে $2.66 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। তার মানে অলরেডি একটা বেশ শক্তিশালী অর্থনৈতিক করিডোর কিন্তু তৈরি হয়েই আছে। আর এটাই দুই দেশের মধ্যে বিনিয়োগের পথকে অনেক সহজ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে প্রস্তাবের কথা আমরা বলছি, এটা ঠিক এখনই কেন এতটা গুরুত্বপূর্ণ আর শক্তিশালী হয়ে উঠল? কারণ বাংলাদেশ ঠিক এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যাকে বলে একটা ইনভেস্টেবল ইনফ্লেকশন পয়েন্ট। মানে একদিকে দেশটা তার ম্যাক্রো ইকোনমিক পলিসিগুলোকে আরও শক্তিশালী করছে, আর অন্যদিকে বিনিয়োগের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেটাকেও মডার্ন করে তুলছে। এই দুটো জিনিস একসাথে হওয়ায় বিনিয়োগকারীদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। এই স্লাইডটা কিন্তু দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পুরো গল্পটা বলে দিচ্ছে। দেখুন, ২০২৫ অর্থবছরে গ্রোথ হয়তো কিছুটা কম থাকবে, প্রায় 3.7%, কিন্তু এরপরেই আসছে একটা বিশাল মাইল ফলক। নভেম্বর ২০২৬-এ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বেরিয়ে আসবে। আর এর ঠিক পরেই ২০২৭ অর্থবছরে গ্রোথ আবার ঘুরে দাঁড়াবে, প্রায় 4.7%-এ পৌঁছাবে, আর মুদ্রাস্ফীতিও কমে 6%-এর কাছাকাছি চলে আসবে বলে আশা করা হচ্ছে। মানে একটা স্পষ্ট রিকভারি স্টোরি লাইন কিন্তু দেখা যাচ্ছে। তো অর্থনীতির এই বড় চিত্রটা তো আমরা দেখলাম। এখন চলুন একটু ভেতরের দিকে তাকাই। কোন কোন সেক্টরে ব্রাজিলিয়ান পুঁজির জন্য সবচেয়ে আকর্ষণীয় সুযোগগুলো অপেক্ষা করছে? প্রথমেই যে সেক্টরটার কথা আসবে সেটা হলো টেক্সটাইল আর পোশাক শিল্প। এটা তো বাংলাদেশের রপ্তানি অর্থনীতির বলতে গেলে মেরুদণ্ড। আর ঠিক এই কারণেই বিদেশি বিনিয়োগকারীদের জন্য, বিশেষ করে ব্রাজিলিয়ানদের জন্য, এটাই মার্কেটে ঢোকার সবচেয়ে সহজ এবং দ্রুত রাস্তা। এর বিশালতাটা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট। ধারণা করা হচ্ছে শুধু ২০২৫ অর্থবছরেই তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানি হবে প্রায় $৩৯.৩ বিলিয়ন। চিন্তা করা যায়, এই একটা সংখ্যায় বলে দেয় এই সেক্টরের সম্ভাবনা ঠিক কতটা বড়। এখন প্রশ্ন হলো, এই বিশাল বাজারে কিভাবে প্রবেশ করা যাবে? বেশ কয়েকটা পরীক্ষিত পথ কিন্তু আছে। যেমন ইপিজেড বা ইকোনমিক জোনে একদম নতুন একটা গ্রিনফিল্ড ফ্যাক্টরি তৈরি করা যেতে পারে, অথবা দেশের কোনো প্রতিষ্ঠিত রপ্তানিকারকের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাওয়া যেতে পারে। আরেকটা ভালো অপশন হলো পুরনো কোনো প্ল্যান্ট কিনে নিয়ে সেটাকে আধুনিক কমপ্লায়েন্স অনুযায়ী আপগ্রেড করা। তবে সুযোগ কিন্তু শুধু টেক্সটাইলেই সীমাবদ্ধ নয়। এর বাইরেও আরও কয়েকটা সেক্টর খুবই সম্ভাবনাময়। যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস, কৃষি ব্যবসা আর নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি। আর মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা সেক্টরেই ব্রাজিলের নিজস্ব দক্ষতা আর অভিজ্ঞতা আছে, যা বাংলাদেশের প্রয়োজনের সাথে একেবারে মিলে যায়। আচ্ছা, আমরা তো দেখলাম কি খাতে বিনিয়োগের সুযোগ আছে। এবার তাহলে আলোচনা করা যাক কিভাবে বিনিয়োগ করা যায়। মানে বিনিয়োগকারীদের জন্য নিয়মকানুন বা রুল বুকটা আসলে কি? দ্রুত লাভজনক রিটার্ন পেতে চাইলে মূলত ৩টি প্রধান পথ বা প্লেবুক ফলো করা যেতে পারে। ১. পুরোপুরি রপ্তানিমুখী কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি করা। ২. বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করা। আর ৩. সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি এর মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে বিনিয়োগ করা। এখানে একটা বিষয় কিন্তু খুবই মন দিয়ে বুঝতে হবে, আর সেটা হলো স্থানভিত্তিক প্রণোদনা। বাংলাদেশে আপনি কি নিয়ে বিনিয়োগ করছেন সেটার মতোই গুরুত্বপূর্ণ হলো কোথায় বিনিয়োগ করছেন। কারণ আপনার ফ্যাক্টরি বা ব্যবসাটা কোন জায়গায় অবস্থিত তার উপর ভিত্তি করে ট্যাক্স ছাড় বা অন্যান্য কাস্টম সুবিধাগুলো নির্ধারিত হয়। তাই সঠিক ইকোনমিক জোন, সেটা ইপিজেড হোক বা ইজেড, বেছে নেওয়াটা কিন্তু একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা। তো বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রধানত ২ ধরনের ইকোনমিক জোন আছে। একটা হলো ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা মূলত তাদের জন্য যারা শুধু বিদেশে রপ্তানি করবে। এখানে সাধারণত ৫ থেকে ৭ বছরের ট্যাক্স হলিডে পাওয়া যায়। অন্যদিকে আছে বেজা বা ইকোনমিক জোন। এটা দেশীয় এবং রপ্তানি ২ বাজারের জন্যই খোলা, আর এখানে ট্যাক্স হলিডেও বেশি, সাধারণত ১০ বছরের জন্য পাওয়া যায়। বেজার জোনগুলো আবার নতুন এবং আরও আধুনিক পরিকল্পনা নিয়ে তৈরি করা হচ্ছে। বেশ, এত সব সুযোগ আর নিয়মের কথা তো জানা গেল, কিন্তু এর পরেও যে কোনো সিরিয়াস বিনিয়োগকারীর মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসবেই। প্রশ্নটা হলো, তাহলে প্রথম বাস্তব পদক্ষেপটা কি হবে?
একটা ব্রাজিলিয়ান কোম্পানি কিভাবে এই পুরো বিষয়টা নেভিগেট করবে, কিভাবে তারা সঠিক পার্টনার খুঁজে বের করবে? এর উত্তরটা হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCICI। এটাই হলো সেই প্রতিষ্ঠান যা বিশেষভাবে তৈরি করা হয়েছে দুই দেশের ব্যবসায়ী কমিউনিটির মধ্যে একটা ব্রিজ বা সংযোগ হিসেবে কাজ করার জন্য। BBCI আসলে বিনিয়োগকারীদের জন্য একটা ফ্যাসিলিটেশন পার্টনার হিসেবে কাজ করে। তারা বিজনেস ম্যাচমেকিং থেকে শুরু করে মার্কেট ইন্টেলিজেন্স, ট্রেড প্রমোশন, বিনিয়োগের জন্য সরাসরি সহায়তা, এই সব কিছুই দিয়ে থাকে। এর ফলে মার্কেটে ঢোকার ঝুঁকি অনেক কমে আসে আর সঠিক পার্টনার খুঁজে পাওয়ার প্রক্রিয়াটাও অনেক দ্রুত হয়। তো আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলুন সবটা গুছিয়ে একটা ক্লিয়ার অ্যাকশনেবল চেকলিস্ট দেখে নেওয়া যাক, যা পরবর্তী পদক্ষেপগুলো নিতে সাহায্য করবে। এই ফাইনাল স্লাইডটা কিন্তু শুধু একটা চেকলিস্ট নয়, এটা একটা পুরো কৌশলগত রোডম্যাপ। যে কোনো সিরিয়াস বিনিয়োগকারী যারা এই বাজারটা নিয়ে ভাবছেন তাদের জন্য এটা একটা কার্যকরী পরিকল্পনা। যেমন প্রথমেই স্বাধীন কোনো মাধ্যমে বাজারের চাহিদা যাচাই করা, তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কি সুবিধা পাওয়া যাবে তার লিখিত নিশ্চয়তা নেওয়া, মুনাফা দেশে ফেরত পাঠানোর নিয়মকানুনগুলো বোঝা, আর অবশ্যই আন্তর্জাতিক মানের সাথে শ্রম, নিরাপত্তা এবং পরিবেশগত কমপ্লায়েন্স মিলিয়ে দেখা। এই সবকিছু মিলিয়েই এই আলোচনাটা শুধু তথ্য থেকে একটা বাস্তব বিনিয়োগের পরিকল্পনায় পরিণত হয়।